সুপ্রিয় শ্রোতা, নিবেদন করছি আমার ফাঁসি চাই। বইটি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে সস্ত্রীক অবাঞ্ছিত ঘোষিত লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। লেখকের ভাষায় বইটি সত্য ঘটনা অবলম্বনে লিখিত একটি বই এবং এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত করা হয়। শেখ হাসিনাকে দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ খুবই কাছে থেকে দেখা ও তার নির্দেশ পালন করা তারই অলিখিত কনসালটেন্ট লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা এই বইটি বাস্তবে ঘটে যাওয়া ঘটনা অবলম্বনে লিখিত একটি বই, যেখানে লেখকের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ ছিল। বইটি একটি বিশ্লেষণধর্মী রাজনৈতিক বাস্তবতা, যা বাংলাদেশের স্বাধীনতার চেতনা, লেখকের আত্মজীবনী এবং একজন মুক্তিযোদ্ধার যুদ্ধের সময়কার ও পরবর্তী রাজনৈতিক সংগ্রামের অনন্য চিত্র তুলে ধরেছে। এখানে উল্লেখ্য যে লেখকের স্ত্রী নাজমা আক্তার ময়না 1988 সাল থেকে 1997 সাল পর্যন্ত প্রায় 9 বছর যাবৎ শেখ হাসিনার অবৈতনিক হাউস সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1971 সাল থেকেই লেখক বাংলাদেশের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বইটিতে লেখক তার যুদ্ধকালীন অভিজ্ঞতা, প্রত্যক্ষ স্মৃতি এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশে ঘটে যাওয়া নানান ঘটনা ও পরিবর্তনের উপরে দৃষ্টি দিয়েছেন। 1981 সাল থেকে 1997 সাল পর্যন্ত লেখক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতির নেপথ্যের অনেক কাহিনীর সাথে প্রত্যক্ষভাবে অর্থাৎ সরাসরি জড়িত ছিলেন। 1997 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারিভাবে তাকে সস্ত্রীক অবাঞ্ছিত ঘোষণা করেন। এমনকি এই নির্দেশ শেখ হাসিনা পুলিশ, সিআইডি, ডিবি, আইবি, এনএসআই, ডিজিএফআই সহ সকল রাষ্ট্রীয় সংস্থায় পাঠিয়ে দেন। বইটিতে লেখক যা লিখেছেন আমরা হুবহু তা পাঠ করেছি। আজ থাকছে এই বইয়ের 15তম পর্ব। 15তম পর্বে যা থাকছে, বেঈমানটা আসছে, নায়ক, মন্ত্রী ও জনতার মঞ্চ এবং শেখ হাসিনা ও জেনারেল নাসিমের বৈঠক। বেঈমানটা আসতেছে। বেগম খালেদা জিয়ার দল বিএনপি 15 ফেব্রুয়ারি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত করতে না পারায় এতদিন পর্যন্ত বিএনপির পক্ষে থাকা রাজনৈতিক মহল, প্রশাসন ও অন্যান্যরা এখন প্রকাশ্যে বিএনপির বিরোধিতা শুরু করে। 17 ফেব্রুয়ারি শনিবার 1996 দুপুর প্রায় 3টা ধানমন্ডি 5 নম্বর রোডের বঙ্গবন্ধু শেখ হাসিনা 54 নম্বরের বাড়ির উপরের তলায় 868779 টেলিফোন বেজে ওঠে। ফোনটি রিসিভ করে হ্যালো বলতেই ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো, হ্যালো, আমি হানিফ। কোন হানিফ? আমি নগরের সভাপতি হানিফ, ঢাকার মেয়র। আসসালামু আলাইকুম হানিফ ভাই, আপনি? হ্যাঁ আমি। আপনি কে? আমি। ও, ভালো আছো ভাই? জি ভালো। আমি একটু নেত্রীর সাথে কথা বলতে চাইছিলাম। অনেকদিন অসুস্থ ছিলাম, কথাবার্তা বলতে পারিনি, তাই এখন একটু বলতে চাই। নেত্রীকে একটু দেওয়া যায়? জি ধরেন, দেখছি নেত্রী কোথায়। বঙ্গবন্ধু কন্যা ভাত খেয়ে বেসিনে হাত ধুচ্ছিলেন। বলা হলো, আপা, মেয়র ফোন করেছে। নেত্রী হাত মুছতে মুছতে ফোনের দিকে হেঁটে আসতে আসতে বললেন, মহিউদ্দিন ভাই তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, না ঢাকার মেয়র। শুনেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থমকে গিয়ে আপন মনে বলে উঠলেন, বেঈমানটা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, গভীরভাবে কিছু একটা ভাবলেন। মনে হয় ফোন ধরবেন কি ধরবেন না চিন্তা করলেন। তারপর ধীর পায়ে এগিয়ে এলেন, ফোনটা ধরলেন। হ্যালো? না, এখানে না, এখানে না, 32-এ আসেন। 32-এ মানে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে। পবিত্র জায়গায় আসেন, পবিত্র জায়গায় বসেই আলোচনা করি। হ্যাঁ, এক্ষুনি আসেন। হ্যাঁ, আপনি না আসা পর্যন্ত আমি আছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টেলিফোনটি রেখে দিয়ে বললেন, চলো চলো 32-এ যাই, বেঈমানটা আসতেছে, চলো 32-এ যাই। সবাই মিলে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে যাওয়া হলো। শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের গেটের বাইরে রাস্তায় পায়চারি করতে লাগলেন আর ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের অপেক্ষা করতে লাগলেন। মিনিট 20 পরেই বাংলাদেশের জাতীয় পতাকা লাগানো জিপ গাড়িতে করে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হানিফ 32-এ বঙ্গবন্ধু ভবনের সামনে এসে পৌঁছালো।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এগিয়ে গিয়ে নিজ হাতে মেয়র হানিফের জিপের দরজা খুললেন আর বলতে লাগলেন, এই যে আগামী দিনের এলজিআরডি মিনিস্টার ছাড়া কি ঢাকার মেয়র চলতে পারে? এলজিআরডি মিনিস্ট্রি তো আপনার, আপনিই তো এলজিআরডি মিনিস্টার। এই কথা বলতে বলতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মেয়র হানিফকে জিপ গাড়ি থেকে নামিয়ে এনে উপস্থিত সকলের সাথে মেয়র হানিফকে দেখিয়ে এই যে আগামী দিনের এলজিআরডি মিনিস্টার বলে পরিচয় করিয়ে দিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুখে এই কথা শুনে মেয়র মোহাম্মদ হানিফ খুশিতে ডগমগ হয়ে বলল, নেত্রী যা বলেন। নায়ক, মন্ত্রী ও জনতার মঞ্চ। তারপর মেয়র হানিফকে বঙ্গবন্ধু ভবনের অফিস কক্ষে এনে শেখ হাসিনা বললেন, এই মিষ্টি আনো, হানিফ ভাইকে মিষ্টি খাওয়াও। মিষ্টি খেতে খেতে বঙ্গবন্ধু কন্যা বললেন, বঙ্গবন্ধু ছিলেন মহানায়ক আর আপনি হলেন নায়ক। নায়ক না হলে কি চলে? সারা দেশ জাতি এখন তাকিয়ে আছে নায়কের দিকে, মানে আপনার দিকে। নগরবাসী তাকিয়ে আছে আপনার দিকে। আমি এই পর্যন্ত এনে দিয়েছি, এখন আপনি ফিনিশিং দেন। এখন আপনার পালা। আপনি নায়ক, আপনার হাতেই সব। আমার হাতে আর কিছু নেই। আমার যা ছিল সব আমি করেছি। আপনি মেয়র, আপনি নায়ক, এখন আপনি ফিনিশিং গোল করেন। আপনি ছাড়া ফিনিশিং হবে না। আপনার হাতে ফিনিশিং হবে বলে খেলা এখনো বাকি আছে। আপনারাই তো বঙ্গবন্ধুকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন। আপনারা যদি সেদিন আমার পিতাকে আশ্রয় না দিতেন, সাহায্য সহযোগিতা না করতেন, তাহলে কি আমার পিতা শেখ মুজিব থেকে জাতির পিতা হতে পারতেন? এই আপনারা ঢাকার মানুষেরা বানিয়েছেন। আজ আমি তার মেয়ে। আমাকে যদি আপনি সাহায্য না করেন, আমি কি করে বড় হব? আমার ভাইয়েরা কেউ বেঁচে নেই। আপনি আমার ভাই, আমি আপনার বোন। আমাকে আপনি সহযোগিতা করেন। আমি কখনোই আপনার কথা ভুলব না, আপনাকে ছাড়া চলব না। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ বলল, হ্যাঁ নেত্রী, আমাকে 1 মাস সময় দেন, আমি খালেদা জিয়াকে ফেলে দেব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, না 1 মাস সময় দেওয়া যাবে না, আপনি 15 দিনের মধ্যেই ফেলে দেন। এই বৈঠকেই ঠিক হলো প্রেস ক্লাবের সামনে স্থায়ী মঞ্চ তৈরি করে ওখান থেকেই যতক্ষণ বেগম খালেদা জিয়ার পতন না হয় দিন রাত 24 ঘন্টা স্থায়ীভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার। পরবর্তী সময়ে নাট্যশিল্পী ও টিভির খবর পাঠক রামেন্দ্র মজুমদার ও নাট্যশিল্পী পীযূষ বন্দ্যোপাধ্যায় এই মঞ্চের নাম দেন জনতার মঞ্চ। প্রেস ক্লাবের সামনের এই সচিবালয়ের উত্তরের তোপখানা রোডের পূর্ব দিকে পশ্চিম পর্যন্ত, অর্থাৎ পল্টনের মোড় থেকে হাইকোর্ট পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ করে রাস্তার মাঝখানে বিশাল মঞ্চ তৈরি করে প্রতিদিন চলতে লাগলো গান বাজনা, বক্তৃতা, আবৃত্তি ইত্যাদি। এক পর্যায়ে এই মঞ্চে এসে যোগ দিল সচিবালয়ের কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী। এই সবই চলতে লাগলো ঢাকার মেয়র শেখ হাসিনার ভাষায় নায়ক ও আগামী দিনের এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ হানিফের নেতৃত্বে। শেখ হাসিনা জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7ম সংসদ নির্বাচনের অধিবেশনে মিলিত হয়ে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান করে 7ম সংসদ বিলুপ্ত বা বাতিল ঘোষণা করল এবং আওয়ামী লীগ 12 জুন 1996 ইংরেজিতে 8ম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করল এবং সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো। সাবেক সেনাবাহিনী প্রধান এরশাদের আমলের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালামের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রমের সাথে আলোচনার প্রস্তাব পাঠান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নাট্যশিল্পী লুৎফুন্নাহার লতা ও তার স্বামী অবসরপ্রাপ্ত মেজর নাসির সেনাপ্রধান জেনারেল নাসিমের সাথে শেখ হাসিনার বৈঠকের আয়োজন করে। নাট্যশিল্পী লতা ও তার স্বামী মেজর অবসরপ্রাপ্ত নাসির বনানীর কুলসুম ভিলা 117 বনানী ব্লক ই রোড 4-এর ছায়াঘেরা সিরামিকের 4তলা ভবনের 3য় তলার বাসায় শেখ হাসিনা এবং সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী 12 জুনের নির্বাচনে সেনাপ্রধান জেনারেল নাসিম এবং তার সৈনিকদের সাহায্য প্রার্থনা করেন। জবাবে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনাকে সার্বিক সাহায্য সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়ে বলেন, আপনি শেখ হাসিনা চাইলে এখন থেকে সেনাবাহিনী আপনার নির্দেশেই চলবে। এর জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, এটা যদি সত্যি হয় তবে ভবিষ্যতে আমিও আপনার নির্দেশেই চলব।
এই বৈঠকের পর থেকে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরামর্শ ও নির্দেশে এই সেনাবাহিনী পরিচালনা করতে থাকেন। সুপ্রিয় শ্রোতা, এখানে শেষ করছি 15তম পর্ব। 16তম পর্বে যা থাকবে, নৌকা দুর্গা দেবীর বাহন এবং রাজাকারের কাছে আসন বিক্রি। আমন্ত্রণ রইল 16তম পর্বে। ভালো থাকবেন আর আপনাদের মতামত কমেন্টসে জানিয়ে দেবেন। ধন্যবাদ।